নমস্কার বন্ধুরা, আদাব। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো সমাজবাদ এবং পুঁজিবাদ কাকে বলে। আমি অধিকাংশ মানুষকেই দেখেছি, যদিও তারা কোনো না কোনো একটা সাইড নিয়ে ফেলে, কিন্তু আসলে তাদের কোনো ধারণা নেই সমাজবাদ এবং পুঁজিবাদ কাকে বলে। আমি খুব ছোট কথায় আসল কথাগুলো সাধারণ মানুষের জন্য বলে রাখছি। এটা এই জন্য বলে রাখছি কারণ সাধারণ মানুষের অধিকাংশেরই কোনো পড়াশোনা নাই, তাদের কোনো বোধশক্তি নেই, এবং তারা জাস্ট নিজেদের যে ট্রাইবাল মানসিকতা থেকে এগুলো সপক্ষে অথবা বিপক্ষে কাজ করে, মানে সপক্ষে অথবা বিপক্ষে সমর্থন করে যায়। প্রথমে বুঝতে হবে যে পুঁজিবাদ জিনিসটা মূলত যেটা চায় সেটা হলো সাপ্লাই সাইডের দিক থেকে দেখতে গেলে পুঁজিবাদ বলে যে মানুষকে ইনসেন্টিভ দাও। অর্থাৎ একটি ছাত্রকে যদি বলা হয় যে তুমি যদি ভালো করে পড়াশোনা করো এবং ভালো মার্কস পাও তাহলে তোমাকে প্রাইজ দেব, তুমি যদি ধরা যাক তার কোনো আকাঙ্ক্ষিত খেলনা দেব, আর তুমি যদি ভালো করে পড়াশোনা না পাও, ভালো মার্কস না পাও, তোমাকে আমি সেটা দেব না, অথবা তোমাকে এখন যেটা দিচ্ছিলাম সেই পার্টিকুলার একটা খেলনা আমি কেড়ে নেব। এই ইনসেন্টিভ মেকানিজমটা মূলত পুঁজিবাদ এই ইনসেন্টিভ মেকানিজমের কথা বলে। আর অন্যদিকে সমাজবাদ বলে একটা ছাত্রকে তুমি আরো বেশি ফ্রিতে এন্ডাউমেন্ট দাও। এন্ডাউমেন্ট দাও মানে কি? ধরা যাক তাকে ফ্রিতে ইন্টারনেট অ্যাক্সেস দাও যাতে সে পড়াশোনা করতে পারে, তাকে ফ্রিতে বই দাও, তাকে বই খাতা দাও, পেন দাও, তাহলে তার প্রোডাক্টিভিটিটা বৃদ্ধি পাবে। অর্থাৎ যে দুজনেই যে কথাটা বলে তার মূল কথাটা হলো অন দ্য সাপ্লাই সাইড কিভাবে উৎপাদনশীলতা অথবা প্রোডাক্টিভিটি, এফিসিয়েন্সি এগুলো একটা মানুষের বৃদ্ধি করা যায়। একজন ইনসেন্টিভের কথা বলে আর একজন এন্ডাউমেন্টের কথা বলে। এন্ডাউমেন্ট মানে হলো তুমি আগে থেকেই ফ্রিতে ওর যে যে জিনিসগুলো দিয়ে কাজ করবে সেগুলো দাও, তাহলে ওর প্রোডাক্টিভিটি বাড়বে। স্বাভাবিক, একটা মানুষকে যদি ফ্রি ইন্টারনেট দেওয়া হয়, ল্যাপটপ দেওয়া হয়, তাহলে তার প্রোডাক্টিভিটি অনেক বেড়ে যাবে, সে অনেক কিছু জানতে পারবে, অনেক ভালো করে সে কাজ করতে পারবে। তাকে যদি তুমি ফ্রিতে বই দাও তাহলে সে করতে পারবে। তেমনি স্বাস্থ্য আর শিক্ষা প্রচন্ড একটা ভাইটাল, আরো যে গুরুত্বপূর্ণ জিনিস, যেমন ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, ব্রিজ, তারপর ব্যাংক, সার্ভিসে ধরা যাক যে ব্যাংকিং সার্ভিস খুব গুরুত্বপূর্ণ। এই সমস্ত জিনিসগুলো তুমি ফ্রি দাও, তাহলে সে প্রোডাক্টিভিটি তার বাড়বে, কথাটা ঠিক। আবার একই সঙ্গে এটাও ঠিক, একটা মানুষকে যদি ইনসেন্টিভ দেওয়া হয় তুমি যদি এই কাজটা ভালো করে করো তাহলে বেশি টাকা পাবে, যদি কাজটা না করো তাহলে তোমাকে আমি টাকা দেবো না। অর্থাৎ অ্যাওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট এই দুটো যদি থাকে তাহলেও মানুষের প্রোডাক্টিভিটি বাড়ে। এবার কথাটা হলো যে তাহলে এদের মধ্যে সংঘাত কোথায়, সংঘাতের জায়গাটা কোথায় সেটা আসা যায়। এটা আমরা বললাম যে সাপ্লাই সাইডের দিক থেকে, কিন্তু ডিম্যান্ড সাইডের দিক থেকে এই যে এন্ডাউমেন্ট দেওয়া ফ্রিতে, তার মানে হলো যে নন প্রফিটেবলি ইনভেস্টমেন্ট করা। আমি যদি কাউকে ফ্রিতে ল্যাপটপ দিই, হয়তো সে ল্যাপটপটা দিয়ে ভালো করে সফটওয়্যার শিখে, সে এআই শিখে অনেক টাকা রোজগার করবে, কিন্তু করতে করতে তার হয়তো 5 বছর লেগে যাবে, অ্যাটলিস্ট যে 2-2.5 বছর লাগবে। তো অথচ আমি তাকে যে ল্যাপটপটা দিচ্ছি কিন্তু ধরা যাক যে 60,000 টাকায়, 50,000 টাকায়, তাহলে আমি যে আমি যে ইনভেস্টমেন্টটা করছি সেটার এগেনস্টে আমি কিন্তু কোনো ডিরেক্টলি রিটার্ন সরাসরি পাচ্ছি না। অনেক দিন পর হবে এবং সেটাও সে অন্যভাবে করবে এবং তার থেকে রিটার্নটা আসবে, সেটা অনেকদিন পর আসবে। সুতরাং এটা একটা যে নন প্রফিট মেকিং ইনভেস্টমেন্ট। যে যে জায়গাতে এ ধরনের নন প্রফিট মেকিং ইনভেস্টমেন্ট খুব গুরুত্বপূর্ণ, সেই জায়গাতে সমাজতন্ত্র খুব ভালো কাজ করে। যেমন ধরা যাক আগে থেকেই যে ব্রিজ তৈরি করে দেওয়া, আগে থেকেই শিক্ষার জন্য স্কুল তৈরি করে দেওয়া, আগে থেকে ভোকেশনাল ট্রেনিং কোর্স, অর্থাৎ যেখানে কিনা শ্রমিকদের ট্রেনিং হয়, এমপ্লয়ীদের ট্রেনিং হয়, সে ব্যবস্থাটা ফ্রি দেওয়া, এগুলো যত দিতে পারবে তত কিন্তু প্রোডাক্টিভিটি বৃদ্ধি পাবে উইদাউট এনি ডাউট। অর্থাৎ কিনা যে নন প্রফিট মেকিং ইনভেস্টমেন্ট করতে হবে। আর অন্যদিকে ইনসেন্টিভ মেকানিজম যেটা ক্যাপিটালিজমের কথা বলে, সেখানে কিন্তু নন প্রফিট মেকিং ইনভেস্টমেন্টের জায়গা নেই। কেন নেই? তার কারণ হলো তুমি যদি কাজটা করতে পারো তাহলে তুমি টাকা পাবে। অর্থাৎ প্রথম থেকেই সে যে ইনভেস্টমেন্টটা করবে পুঁজিবাদে, সেটা কিন্তু প্রফিটেবল ইনভেস্টমেন্টই হতে হবে, অর্থাৎ সেটা থেকে মুনাফা থাকতে হবে।
আমি যদি তোমাকে ল্যাপটপ দিই 50,000 টাকা, তোমাকে এখনই খেটে কাজকর্ম করে আগামী 2 বছরের মধ্যে তোমার কিন্তু আমাকে পুরো টাকাটা সুদ সমেত ফেরত দিয়ে দিতে হবে, একটা মুনাফা সমেত ফেরত দিয়ে দিতে হবে। তো এইটা হলো সংহতের মূল জায়গা, এবং মূল জায়গাটা হলো এই যে আমি যে রিসোর্স তো কনস্ট্রেন্ট, অর্থাৎ যে রিসোর্স তো ইনফাইনাইট নয়, তো সুতরাং আমি কতটা ফ্রি দেব, মানে যে ফ্রি এ ধরনের এন্ডাউমেন্ট দেব, আর কতটা হলো যে প্রফিটের জন্য দেব, এইটা নিয়ে মূল সংঘাতের জায়গাটা তৈরি হয়। এবার যেটা মার্ক্সবাদ যেটা বলে, যেটা কার্ল মার্ক্স বলেছিলেন যে পুঁজির বিকাশ হতে হতে অটোমেশনের জন্য একটা সময় আসবে যখন যোগান বেশি হবে, চাহিদা কম হবে। এটা পৃথিবীর ইতিহাসে, বিশ্ব মানবতার ইতিহাসে প্রথম একটা মানে একটা চেঞ্জ, একটা কোয়ালিটেটিভ চেঞ্জ অ্যাকর্ডিং টু মার্ক্স। মার্ক্স এটা প্রেডিক্ট করেছিল, মার্ক্সের সময়কালীন এরকম কোনো সময় আসেনি, কিন্তু মার্ক্সের মৃত্যুর প্রায় 40-50 বছর পরে এরকম সময় আমরা উপস্থিত হতে দেখি, যেখানে সাপ্লাই বেশি কিন্তু ডিমান্ড কম। কারণ ঐতিহাসিকভাবেই রিসোর্স কনস্ট্রেন্ট, এবং অতএব সবকিছুর ক্ষেত্রে যে যোগানটা সীমিত, চাহিদাটা সেই তুলনায় বেশি, এবং যোগানের মতো করে চাহিদাকে অ্যাডজাস্ট করতে হয়। কিন্তু এক্ষেত্রে বলা হয়েছে যোগানটা নাকি বেশি হয়ে যাবে, কারণ অটোমেটেড যে প্রোডাকশন প্রসেসে উৎপাদন এত বেশি হবে যে যোগানটা বেশি হয়ে যাবে, কিন্তু চাহিদা যোগানের মতো করে বৃদ্ধি পাবে না। কেন পাবে না? আর একটা কারণ হলো যে এমনিতে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন প্রসেসে একদল থাকে মালিক আর একদল শ্রমিক, শ্রমিকদের সংখ্যা বেশি, শ্রমিকরা যা মাইনে যেহেতু কম পায় তাদের অধিকাংশটাই তারা কনজিউম করে, আর হলো গিয়ে যে যারা মালিক তারা যেহেতু তাদের ইনকাম বেশি, প্রফিটটা বেশি, তারা স্বাভাবিকভাবেই প্রফিটের একটা বড় অংশ ইনভেস্ট করে, সামান্য একটা অংশ তারা খায়। ওই সামান্য অংশটাই আসলে শ্রমিকদের থেকে অনেকটা বেশি, মানে 100 টাকার যে 10% 10 টাকা, কিন্তু 1 টাকার 100% হলো 1 টাকা। অতএব এটা হলো মূল বিষয়। অতএব বলা যায় যে মূল যে কনজিউমার যারা, অর্থাৎ শ্রমিক যারা, এদের যে ওয়েজ গ্রোথ প্রফিট গ্রোথের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে না। কেন পারে না? কারণ প্রোডাকশন প্রসেসটা ক্যাপিটালিস্টদের হাতে, ক্যাপিটালিস্টরা শ্রমিকের যে ওয়েজটা যাতে খুব না বাড়ে তার জন্য প্রোডাকশনকে অটোমেশন করে যাবে। আবার অন্যদিকে ক্যাপিটালিজমের বাইরে যে প্রি ক্যাপিটালিস্ট যে প্রোডাকশন প্রসেস আছে, যেমন কৃষি, যেমন হলো গিয়ে যে কুটির শিল্প, যেগুলো আগে অনেক ছিল, সেগুলোকে, অথবা ধরা যাক কিনা হাউস হোল্ড লেবার, অর্থাৎ কিনা যে মেয়েদের এবং যে চাকর বাকর তার ঘরে যে দাস দাসী, এই জিনিসগুলোকে সে ভেঙে দেবে, এবং তাকেও কিনা যে শ্রমিক হিসেবে লেবার মার্কেটে যে জয়েন করাবে। অর্থাৎ শ্রমিকের যোগান বাড়বে, কিন্তু অটোমেশনের জন্য শ্রমিকের চাহিদা ততটা বৃদ্ধি পাবে না। আবার যে ছোট ব্যবসায়ীরাও বড় ব্যবসায়ীদের কাছে হেরে যাবে, ছোট ব্যবসায়ীরা কোম্পানি হারিয়ে ছোট মালিকরাও শ্রমিকে পরিণত হবে। এভাবে শ্রমিকের যোগান বাড়ে, শ্রমিকের চাহিদা সে তুলনায় বাড়বে না, ফলে ওয়েজ রেট মুনাফার সঙ্গে কম্পিট করতে পারবে না। ফলে যেহেতু ওয়েজ রেটের মেজরিটিটাই কনজিউম করে আর প্রফিটের মেজরিটিটাই যেহেতু ইনভেস্ট করে, সেই জন্য বলা যায় যে যতটা এবার ইনভেস্টমেন্টটা কোথায় করছে, আরো নতুন নতুন উৎপাদন ক্ষেত্রে। অতএব উৎপাদন ক্ষেত্রটা যতটা বৃদ্ধি পাচ্ছে, তোমার চাহিদা ক্ষেত্রটা, সেই উৎপাদনগুলোকে কেনার যে জায়গাটা, ততটা বৃদ্ধি পাচ্ছে না। অতএব একটা জায়গা তৈরি হবে যেখানে কিনা যোগান বেশি, চাহিদা কম। এটাই হলো ওভার অ্যাকুমুলেশন ক্রাইসিস। তো মার্ক্সের মতে এই জায়গাটা যত বৃদ্ধি পাবে, অটোমেশন যত বাড়বে, যত প্রি ক্যাপিটাল ভেঙে যাবে, যত সংসার ভেঙে যাবে, অত বেশি, এবং যত বেশি যে ওয়েজ রেটের গ্রোথটা কমে যাবে, সে তুলনায় মুনাফার গ্রোথ অনেক বেশি হবে। এই তোমার হলো যে ওভার প্রোডাকশন ক্রাইসিস বা ওভার সাপ্লাই ক্রাইসিস, ওভার অ্যাকুমুলেশন ক্রাইসিস, যাই বলো, সেই জিনিসটা আরো বেশি বৃদ্ধি পাবে। এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যে অলাভজনকভাবে বিনিয়োগ করা একটা যে বস্তুগত অবস্থান তৈরি হয়ে যায় মার্ক্স সাহেবের মতে। অর্থাৎ যেহেতু একটা বিশাল পরিমাণে ক্যাপিটাল পড়ে আছে যেটা ইনভেস্ট করতে পারছে না সাকসেসফুলি, কারণ চাহিদা তো নেই বাজারে, কিন্তু আমার কাছে তার মানে অজস্র পয়সা আছে, অজস্র প্ল্যান্ট আছে, প্রোডাকশন মানে ইনভেন্টারিতে প্রোডাকশন আছে, আমার কাছে কারখানা আছে, কিন্তু সেগুলো কেনার লোক নেই। অতএব এই প্রথম বিশ্ব মানবতার ইতিহাসে একটা জায়গা তৈরি হলো যেখানে কিনা তোমার যে চাহিদা বৃদ্ধি করতে হবে,
অর্থাৎ কিনা যে নন প্রফিটেবল ইনভেস্টমেন্টের জায়গা সেখানে বৃদ্ধি পেতে, মানে সেখানে একটা জায়গা তৈরি হলো, একটা বস্তুগত অবস্থান তৈরি হলো। এটাই হলো সমাজতন্ত্রের পথ। এবং সেটা এই জায়গাটা যখন তৈরি হয়, কার্ল মার্কসের মতে শ্রমিক শ্রেণী বিপ্লব করে ক্ষমতা দখল করা উচিত, এবং ক্ষমতা দখল করে তোমার হলো ওই তোমার যে ফান্ড যেটা আছে, যেটা ইনভেস্ট করতে পারছে না, সেটাকে অলাভজনকভাবে বিনিয়োগ করতে হবে। সেটা অলাভজনক বিনিয়োগ মানে তুমি মানে যে নতুন নতুন যে ব্রিজ বানিয়ে অলাভজনকভাবে ব্রিজে বিনিয়োগ করেও তুমি যে লোককে এমপ্লয় করে তার হাতে টাকা দিতে পারো, অথবা হাতে হাতে এমনিতেও তুমি হয়তো যে ফ্রি কিছু সুযোগ সুবিধা দিতে পারো, যাই ভাবেই হোক তুমি অলাভজনক বিনিয়োগের জায়গা তৈরি করবে। এবার যেটা সেটা হলো যে এই অলাভজনক বিনিয়োগটা কে করবে? কারণ মানুষ তো তখন অব্দি পয়সার পেছনে ছোটে, মানুষ তো কাজ করে পয়সার জন্য। আমি ভিডিওটা করছি পয়সার জন্য না, কারণ আমি এটাকে এনজয় করছি করে। কিন্তু আমায় যদি এখন যখন কোনো কাজ করতে বলা হবে, কোনো ইউনিভার্সিটিতে কোনো একটা জিনিস পড়াতে বলা হবে, যে জিনিসটা আমি এনজয় করি না পড়াতে, তাহলে আমি কি বলবো? আমাকে টাকা দাও, তাহলে আমি পড়াবো। এখন অর্থাৎ কিনা যে মানুষ যেহেতু পয়সা মুখী, কিন্তু বিনিয়োগটা হতে হবে অলাভজনক। এই জন্যে এই অ্যাডজাস্টমেন্টের জন্য সে বলে শ্রমিক শ্রেণী নিয়ন্ত্রিত রাষ্ট্র মূলত এই অলাভজনক বিনিয়োগগুলো করবে। এটা কোনো ইন্ডিভিজুয়ালও ফ্রম সে যদি খুব সমাজপ্রেমী হয়, সে তাহলে সে সামাজিক উদ্যোগী হিসেবে এই কাজটা করতে পারে। এখানে রাষ্ট্র না ব্যক্তি, এটা খুব বোকা বোকা একটা কনসেপ্ট, যে কনসেপ্টের মধ্যে অধিকাংশ মানুষ চলে যায়। এই কনসেপ্টের সঙ্গে আসলে সমাজতন্ত্র বা পুঁজিবাদের কোনো সরাসরি সম্পর্ক নেই। আচ্ছা, এটা গেলে একটা। এরপরে আমরা দেখেছি যখন কিনা মার্ক্সবাদী লেনিনবাদী বিপ্লব হয়, সেখানে আরো একটা জিনিস অ্যাড হয়। সেখানে মার্ক্সবাদী লেনিনবাদীরা প্রথমেই বলে যে না, ওই যেখানে কিনা যে যোগান বেশি চাহিদা কম, এরকম কন্ডিশন যদি কোনো দেশে তৈরি নাও হয়ে থাকে, তবুও সমাজতন্ত্র প্রয়োজন। কেন প্রয়োজন? তার কারণ হলো, যদি একটা দেশকে খুব র্যাপিডলি ইন্ডাস্ট্রিয়ালাইজ করতে হয়, তাহলে তাকে হেভি ইন্ডাস্ট্রি তৈরি করতে হবে, তাকে ইনফ্রাস্ট্রাকচার বানাতে হবে, এবং যেহেতু মানুষের হাতে পর্যাপ্ত টাকা পয়সা এবং যে শিক্ষা স্বাস্থ্যে বিনিয়োগ করতে হবে, যাতে কিনা মানুষের প্রোডাক্টিভিটি বাড়ে। এবার এগুলো যখন যদি আমি ইনভেস্ট করি, সেখান থেকে তো টাকা পাবো না, কারণ মানুষ তো সে টাকা মানে মানুষের তো সে চাহিদা নেই, মানুষের সে টাকা দেওয়ার মতো ক্ষমতা নেই। তো তাহলে তো আমি যদি শুধুমাত্র লাভজনক বিনিয়োগের উপর নির্ভর করি, তাহলে কখনোই খুব তাড়াতাড়ি শিল্পায়ন প্রক্রিয়া বললো যে পালন করা সম্ভব নয়। তো সোভিয়েত ইউনিয়নে প্রথম আমরা দেখি, এবং এই জন্য কি করতে হবে, সমস্ত বড় লোক, সেটা ফিউডাল হোক বা ক্যাপিটালিস্ট হোক, তাদের যে রিসোর্স বেসটাকে রাষ্ট্রকে দখল করতে হবে, এবং রাষ্ট্র সে রিসোর্সটা নিয়ে অলাভজনক বিনিয়োগগুলো করবে, শিক্ষা, স্বাস্থ্য, ইনফ্রাস্ট্রাকচার, হেভি ইন্ডাস্ট্রি এটসেট্রা। এছাড়া সোভিয়েতকে তখন অনেকগুলো দেশ অ্যাটাক করার ভয় দেখাচ্ছিল, এজন্য তাকে মিলিটারি ইন্ডাস্ট্রিও তৈরি করতে হয়েছিল। সোভিয়েত ইউনিয়ন এতে অসাধারণ সাকসেস পায়, এবং এরপরে মোটামুটি পুঁজিবাদী হোক বা সমাজতান্ত্রিক হোক, প্রত্যেকেই এই মডেলটা ফলো করা শুরু করে। যেই মডেলটা যত ভালো করে ফলো করতে পেরেছে, সে তত ভালো তার যে বুনিয়াদী শিল্প গঠন করতে পেরেছে। ইন্ডিয়াও মোটামুটি তৃতীয় বিশ্বের অন্য দেশ থেকে বেশি ভালো বুনিয়াদী শিল্প তৈরি করতে পেরেছে, কারণ নেহেরু আমল থেকে ইন্ডিয়ানদের মধ্যে ইন্ডিয়ার পলিসি মেকারদের মধ্যে ধারণাটা ছিল যে সমাজতন্ত্রে যে এন্ডাউমেন্ট আগে দেওয়ার যে প্রক্রিয়াটা, সেটা করলেই কেবলমাত্র বুনিয়াদী শিল্প এবং বুনিয়াদী যে অর্থনীতিটা তৈরি হতে পারে। আমরা যদি পাকিস্তানের ক্ষেত্রে দেখি, পাকিস্তানি অর্থনীতিবিদরা এটা মাথায় রাখেনি, সেজন্য তারা কিন্তু অলাভজনক বিনিয়োগ প্রথমেই করেনি, এই জন্য তাদের কিন্তু যে বুনিয়াদী অর্থনীতি সেভাবে গড়ে ওঠেনি। এই ভুলটা আবার যে চীনের ক্ষেত্রে আমরা দেখি, ভারতের থেকেও বেশি তারা কিন্তু যে বুনিয়াদী দিকটাতে নজর দিয়েছে, তারা অলাভজনক বিনিয়োগ বেশি করেছে, এবং ভারতের থেকে তারা বেশি ভালো জায়গায় যেতে পেরেছে। এটা মজার ব্যাপার। ধরা যাক প্রথম 20-30 বছর যখন কিনা একটা অশিক্ষিত একটা জাতিকে যখন কিনা শিক্ষা দেওয়া হচ্ছে, স্বাস্থ্য দেওয়া হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার দেওয়া হচ্ছে, প্রথম 20-30 বছর কিন্তু সেভাবে কোনো গ্রোথ দেখা যাবে না। কেন যাবে না? কারণ ওই বাচ্চাগুলো আস্তে আস্তে পড়বে, বড় হবে, শিখবে, জানবে, ভুল করবে, তারপর না ফাইনাল এজটা শুরু হবে। সেই জন্য আমরা দেখি চীনে 1949 থেকে 1979-র মধ্যে চীনকে যেন আপাতভাবে দেখলে মনে হয়
যে অনেকটা যে ভারতের যে লেভেলেরই, কিন্তু তা নয়। চীনে তখনই শিক্ষার হার বেশি, চীনে স্বাস্থ্যের হার বেশি, চীনে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার অনেক স্ট্রং, চীনের বুনিয়াদী শিল্প অনেক স্ট্রং। সেটা ওই 30 বছরই স্ট্রং, কিন্তু তার ফলাফলটা প্রথম 30 বছর অতটা অনুভূত হয়নি যতটা তার পরের 30 বছর অনুভূত হতে শুরু করেছে, এবং সে ভারতকে অনেক অনেক ছাপিয়ে চলে গেছে। সেরকমই আবার অনেকে ভুল করে, অনেকে ভাবে যে পাকিস্তানের অবস্থা ভারতের থেকে অনেক ভালো ছিল, কিন্তু বিষয়টা হলো ভারত যেহেতু অনেক বেশি বিনিয়োগ করতো বুনিয়াদী জিনিসে কম্পেয়ার টু পাকিস্তান, চীনের থেকে কম কিন্তু পাকিস্তানের থেকে বেশি, সেজন্য প্রথম দিকটায় এটা মনে হয়েছিল যে পাকিস্তান বোধহয় এগিয়ে আছে, তার পপুলেশনটা কম, সেজন্য পার ক্যাপিটা ইনকামটা বেশি। কিন্তু পাকিস্তান যেহেতু ওই বুনিয়াদী জিনিসগুলো ফ্রিতে শিক্ষা, স্বাস্থ্য, ইনফ্রাস্ট্রাকচার তৈরিতে ইন্ডিয়ার থেকেও পিছিয়ে, সেজন্য প্রথম 30 বছরের পরের 30 বছর 1980-র দশক থেকে আমরা দেখতে পেলাম ইন্ডিয়া পাকিস্তানকে আস্তে আস্তে অনেকটাই পেছনে ফেলে এগিয়ে গেছে, চীন আবার ইন্ডিয়াকেও পেছনে ফেলে এগিয়ে গেছে। তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে বুনিয়াদী যে জায়গাটাকে তৈরি করা, এটা কিন্তু ক্লাসিক্যাল মার্কসিস্টদের কথা ছিল না, এটা মূলত হলো মার্কসিস্ট লেনিনিস্ট যে রিভলিউশনের কথা, অর্থাৎ প্রথম থেকেই সমাজতন্ত্র করা উচিত। ইতিমধ্যে আমরা তাহলে কি হলো যে দুটো জিনিস, একটা হলো যে ফ্রম দ্য সাপ্লাই সাইড পুঁজিবাদ বলছে ইনসেন্টিভ দাও, আর সমাজবাদ বলছে এন্ডাউমেন্ট দাও, আর ফ্রম দ্য হলো গিয়ে যে ডিম্যান্ড সাইড পুঁজিবাদ বলছে তুমি যে লাভের জন্যই তুমি ইনভেস্টমেন্ট করো, কারণ তুমি যখন লাভের জন্য ইনভেস্টমেন্ট করছো তখন বোঝা যাচ্ছে তুমি এমন মাল তৈরি করছো যে জিনিসটা মানুষ কিনছে। আর অন্যদিকে সমাজতন্ত্র বলছে না, তুমি অলাভজনকভাবে ইনভেস্টমেন্ট করো, তাতে মানুষের প্রোডাক্টিভিটিটা বৃদ্ধি পাবে। এখন এই যে গল্পটা, এই গল্পটার মধ্যে এবার মার্ক্সবাদের মধ্যে কি জায়গা অ্যাড করে, মার্ক্স যে জায়গাটা এক্সট্রা অ্যাড করে সেটা হলো পুঁজির বিকাশটা যখন প্রথমে থাকে, পুঁজির বিকাশের যে স্তর যেটা, সেটা ইনিশিয়ালি কিন্তু সেখানে হলো গিয়ে যে সমাজবাদের জায়গা নেই, কারণ যোগান সেখানে চাহিদার থেকে অনেক কম, অতএব যোগানটা তো বাড়াতে হবে। কিন্তু যখন যোগান চাহিদাকে ছাপিয়ে যায় তখন সমাজতন্ত্রের জায়গা শুরু হয় অ্যাকর্ডিং টু ক্লাসিক্যাল মার্কসিস্ট। আর মার্কসিস্ট লেনিনিস্টরা বলছে যে না, প্রথম থেকেই যদি র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতে হয় তাহলে ফ্রি শিক্ষা, ফ্রি স্বাস্থ্য, ফ্রি ইনফ্রাস্ট্রাকচার, ফ্রি বুনিয়াদী শিল্প তৈরি করতে হবে, এবং তার জন্য প্রথম থেকেই সমস্ত রিসোর্সগুলোকে বড় লোকদের হাত থেকে কনফিসকেট করে রাষ্ট্রকে একদম এসব যে প্রোডাক্টিভ সেক্টরে ইনভেস্টমেন্ট করতে হবে। আচ্ছা, এইবারে যেটা সেটা হলো যে তাহলে এই জায়গাটার মধ্যে তাহলে হলো গিয়ে যে কোথায় গিয়ে সংঘাত হচ্ছে এখনো, এই জায়গাটা এইখানটা সংঘাত শুরু হয়। তো এই জায়গাটায় আমরা বলতে পারি যে সংঘাতের যে বুনিয়াদ যেটা, সেটা এই জায়গা থেকে অরিজিনেট করে যে প্রথমে একটা সমাজতান্ত্রিকদের সমস্ত বড় লোকদের যে সম্পত্তি কনফিসকেট করলো, তোমার একেবারে যে বুনিয়াদী বিষয় তারা ইনভেস্টমেন্ট করলো শিক্ষা, স্বাস্থ্য, ইনফ্রাস্ট্রাকচার, বুনিয়াদী ইনফ্রাস্ট্রাকচার ইন্ডাস্ট্রিতে। এরপরে কি হবে জিনিসটা হলো, এরপরে চীন যেটা বলেছে সেটা হলো এবার তুমি কিছু কিছু ক্ষেত্রে এন্টারপ্রেনারদের জায়গা দাও, অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে তুমি মুনাফাজনক বিনিয়োগকে জায়গা দাও, আবার তুমি অলাভজনক বিনিয়োগও কন্টিনিউ করো। অর্থাৎ মুনাফাজনক বিনিয়োগকে তুমি ধরা যাক যে কনজিউমার গুডসের ক্ষেত্রে জায়গা দেবে, যেখানে মুনাফাটা আসলে এফিসিয়েন্সির ইন্ডিকেটর। অর্থাৎ তুমি একটা সাবান বানালে, সেই সাবানটা যখন তুমি বাজারে বিক্রি করতে যাবে তখন যদি লোকেরা কেনে তাহলে এবং তাহলেই তুমি যে মুনাফাটা পাবে, আর এই মুনাফাটা তাহলে প্রমাণ করে তুমি যে সাবানটা বানিয়েছো সেটা বাজারে চলার মতো, সেটা মানুষের পক্ষে উপযোগী, অতএব তোমার যে ইনভেস্টমেন্টটা ঠিকঠাক হয়েছে। কিন্তু যখন এই সাবান বানানোর জন্য তুমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছ, অথবা সাবানটা তুমি যে ব্যবহার সাবানটাকে যে বিক্রি করবে এবং যে
লোকেরা যে সাবানটা ব্যবহার মানে যে কেনার জন্য যে রাস্তা দিয়ে যাবে, তুমি যদি সেই রাস্তাঘাট ঠিক নয় তাহলে যে কিনতে কে আসবে? অতএব যে রাস্তা তৈরি করার যে বিনিয়োগটা সেটা তুমি অলাভজনক রাখো, এবং অলাভজনক বিনিয়োগটা সাধারণত রাষ্ট্রই করে থাকে। কিছু 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 ক্ষেত্রে সামাজিক উদ্যোগীরা করতে পারে, কিন্তু এটা অলাভজনক বিনিয়োগ। আবার একই সঙ্গে ধরা যাক তুমি ভাবলে সাবান বানাবে, কিন্তু তোমার কাছে পর্যাপ্ত পুঁজি নেই, কিন্তু যে ব্যাংকের কাছে আছে। তো সাবান বানানোর গুরুত্বের জন্য তুমি যাতে সাবানটা বানাতে পারো তার জন্য যে ব্যাংকের যে ঋণ, সে ব্যাংকিং ব্যবস্থাটাও রাষ্ট্রের হাতে থাকবে, যাতে সাবান বানানোটা যাতে একজন দক্ষ এন্টারপ্রেনার, তার হয়তো পুঁজি নেই, কিন্তু সে হলো গিয়ে যে রাষ্ট্রীয় ব্যাংকের কাছ থেকে পয়সা নিয়ে সে কিন্তু সাকসেসফুলি করতে পারে। এছাড়াও ধরা যাক আমি প্রথমে সাবান, পিন, একেবারে যে লো এন্ড কনজিউমার গুডস বানাচ্ছি, কিন্তু আমি যখন ভাববো সাবানটা তৈরি করতে যে মেশিনটা প্রয়োজন, এতদিন আমি হয়তো সে মেশিনটা বিদেশ থেকে কিনে আনছিলাম, কিন্তু যখন দেখবো যে এই মেশিনটাও আমি তৈরি করতে পারি কিনা, সেটা হয়তো অনেক কমপ্লিকেটেড, কখন কি হবে যে তখন তো সে মেশিনটার তো কোনো বাজার নেই, অতএব সেখানে তো যে বিনিয়োগটা করা হবে সেটা তো অলাভজনক হতেই পারে, অর্থাৎ হয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। তখন কি হবে? তখন ধরা যাক যে আবারও যে ব্যাংকের কাছ থেকে কম সুদে লোন নিয়ে সে এই ধরনের ইন্ডাস্ট্রিটা তৈরি করবে, অর্থাৎ কিনা সাবান বানানোর যে মেশিনটা সে তৈরি করবে। এরপর সে মেশিনটা চলে যে ডিজিটাল সফটওয়্যারে, সেখানে ইনভেস্ট করা হবে, সেখানে যাতে আস্তে আস্তে করে সে সাবান তৈরির যে মেশিনটা চলে যে সফটওয়্যারে, সে সফটওয়্যারটা যাতে সে তৈরি করতে পারে। অর্থাৎ চীন দেখালো প্রথম 30 বছরে প্রচুর বুনিয়াদি বিনিয়োগ করার পরে তুমি কনজিউমার গুডসে তুমি আরো বেশি বেশি করে জায়গা দাও হলো লাভজনক বিনিয়োগকে, আর এই লাভজনক বিনিয়োগটা যাতে একটা জায়গাতেই না থাকে, যাতে আস্তে আস্তে তুমি হাই এন্ড গুডসে উঠতে পারো, তার জন্য তুমি লাগাতার ইনফ্রাস্ট্রাকচারে বিনিয়োগ করতে থাকো, যাতে হাই এন্ড গুডসে তোমার যে বিনিয়োগ করা লাভজনক হতে পারে। অর্থাৎ সেই যে আমি আগেও বলেছিলাম, ইভি মানে ইলেকট্রিক ভেহিকেল লোকে কিনবে কেন? আমার যদি এখন আমি দীঘায় যাই, দীঘাতে গিয়ে আমার ইলেকট্রিক চার্জ শেষ হয়ে যায়, চার্জ আমি কোথায় দেবো? তো সেজন্য যে কলকাতা থেকে দীঘা তুমি অনেকগুলো ইলেকট্রিক চার্জিং স্টেশন আগেই অলাভজনকভাবে বিনিয়োগ করে তৈরি করে দাও। যখন সেটা হবে তখন মানুষ নিজে থেকেই ইলেকট্রিক ভেহিকেল কেনা শুরু করবে, কারণ তাহলে তারা চার্জিং কোনো সমস্যা নয়, এবং যখন এটা শুরু হবে তখন ইলেকট্রিক ভেহিকেল তৈরি করাটা হলো লাভজনক একটা বিনিয়োগ হয়ে যাবে। এটা তোমার হলো গিয়ে যে হাউজিং এর ক্ষেত্রেও সত্যি। তুমি আগে একটা শহর বানাও, তুমি যখন শহরটা বানিয়ে দেবে, সব ভালো ভালো জিনিস তৈরি করে দেবে, তারপর আস্তে আস্তে করে লোক সেখানে আসা আস্তে আস্তে করে শুরু করবে। তো এই জায়গাটা অধিকাংশই বুঝতে পারে না। সমাজতন্ত্রের মূল কথাটা হলো যে ইউজ ভ্যালু ইজ গ্রেটার দ্যান এক্সচেঞ্জ ভ্যালু, আর্টসিসদের দিক থেকে স্পেশালি। অর্থাৎ তুমি যখন একটা প্রোডাকশন করবে, তোমার কাছে ওর উপযোগিতাটার গুরুত্ব সবচেয়ে বেশি থাকবে, ওটা থেকে কি মুনাফা হবে সেটার গুরুত্ব তোমার কাছে সেকেন্ডারি হবে, এবং সেটাকেই মূলত চীন খুব ভালো মতো করে এক্সিকিউট করে, আর যে বিশ্ব উৎপাদনের প্রায় 30 থেকে 40% নিজের হাতে নিয়ে ফেলেছে। অন্যান্য দেশগুলোতে সাধারণত এই কম্বিনেশনটা তারা শেখেনি, এবং এই কম্বিনেশনটা ঠিক মতো শিখতে না পারার ফলে, এবং সেটা শেখেনি শুধু না, মূল কথাটা হলো যে এই কম্বিনেশনটাকে চালনা করতে গেলে যে ধরনের বিপ্লব হওয়া দরকার, যে সামাজিক এলিমেন্টগুলোর ক্ষমতায় থাকা দরকার, অধিকাংশ দেশেই সেটা নেই। অধিকাংশ দেশেই সাধারণত কিছু পয়সাওয়ালা লোক হয়তো পয়সা দিয়ে হলো গিয়ে বিভিন্ন পলিটিক্যাল পার্টির টিকিট কিনে ইলেকশনে জিতে তারা হলো যে লুটে বুটে খাওয়ার চেষ্টা করে। তারা কখনোই কিভাবে ধাপে ধাপে উন্নতি করব, উন্নতির পথে যাব, সেটা তারা চিন্তা করে না। অন্যদিকে চীনে কিন্তু একেবারে একটা মেরিটোক্রেসির হাতে পাওয়ার আছে। একদম বেস্ট যারা স্টুডেন্ট তাদেরকে সিভিল সার্ভিস পরীক্ষা দিয়ে তারপর কমিউনিস্ট পার্টিতে জয়েন করে তারপরে লাগাতার বিভিন্ন ছোট ছোট কাজ দেখিয়ে আস্তে আস্তে বড় বড় কাজের দিকে যেতে হয়। এবং সেখানে যেহেতু যে বড় বড় ব্যবসায়ীদের হাতে ক্ষমতা অত নেই, মানে একদমই নেই, সেই জন্য স্বাভাবিকভাবেই এই পলিসিটা এক্সিকিউট করা
সম্ভব হয়। এটা চীন বা ভিয়েতনাম আমরা দেখেছি ভালো মতো করে এক্সিকিউট করছে। অন্য কোনো দেশ যদি করতে পারে কিনা, যেখানে হয়তো মিলিটারি যদি ক্ষমতা টেক ওভার করে, যেমন ধরা যাক ওই যে বুরকিনা ফ্যাসোতে হয়েছে, এটা দেখার জিনিস যে তারা আস্তে আস্তে করে এই জায়গাটায় যেতে পারে কিনা। কারণ যারা সমাজে পয়সাওয়ালা হয় তারা সাধারণত এই সিস্টেমটা চায় না, কারণ তারা চায় যা বাঁচবে তার পুরোটাই তারা নিজেরা নিজেদের ফুর্তির জন্য ব্যবহার করবে এবং তাদের হাতে ক্ষমতাটা থাকবে। ধরা যাক আমেরিকাতে যেটা তৈরি হয়েছে সেটা হলো এই যে যোগান বেশি চাহিদা কম, এর ফলে যে উদ্বৃত্ত পুঁজিটাকে তারা সাধারণত ফাটকাবাজিতে ব্যবহার করে। ফাটকাবাজি মানে সম্পত্তি হস্তান্তরের ব্যবসা, অর্থাৎ স্টক এক্সচেঞ্জ, তারপর হলো জমি, রিয়েল এস্টেট, এগুলোতে নিয়ে এগুলো কেনাবেচা করে তারা মুনাফা করার চেষ্টা করে, যেটার ফলে আমেরিকার প্রভূত ক্ষতি হয়েছে এবং আমেরিকা তার এন্টার প্রোডাকশন সেন্টারই এখন চীনের কাছে হারিয়ে ফেলেছে। তো যাই হোক, মোটামুটিভাবে এই ডিফারেন্সটা আমি ছোট করে বললাম, প্রত্যেকে শুনবেন যাতে ব্যাপারটা আপনারা প্রত্যেকে বুঝতে পারেন। অজস্র ধন্যবাদ।